শুধু মাইকের সামনে সুন্দর আখলাক, এটা কিন্তু আখলাকের বহিঃপ্রকাশ না। যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। আল্লাহর কসম সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সে দিয়ে টান টান হয়ে ঘুমাইতেছে, কি ব্যাপার? তারপরে সেই এশার রক্ত ওইটা তিন রক্ত 4 রক্ত করবো, কোনোদিন আবার ফজরের রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো। সারা দিন কুমিরের মতো ঘুমাইবো, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো। আমি আমার মেয়ের সাথে ঘেউ ঘেউ করবো, অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। বুঝছেন, তার অনেক নারী লিপ্সু, তার চোখের হেফাজত নাই। সে অনেক, আমি বইলে শেষ করতে পারবো না। আমি অনেক অনেক অপেক্ষা করছিলাম যে দেখি আলেমদের সমাজে থেকে যদি তার ইসলাম হয়, কিন্তু সে অহংকারী, যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি, এটা আমি অন্যায় করছি, কিংবা এটা আমার গুনাহ হয়েছে, সে তওবা করে ফিরে আসে। কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক। যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি, আপনি কথা না বলেন, অনেকে মনে করবেন যে একজন আলেম, তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলেম সমাজের উপরে কথা আসবে। কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, উনি মাহফিলে ছিল, গভীর রাত করে মাহফিলে গিয়েছে। আমি নিজে মাহফিলে ছিলাম, 3 জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি, তাকে পাইনি। গভীর রাতে মাহফিলে গিয়েছে, কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না। কাপাসিয়াতে আমি সেখানে 5 বার মাহফিলে গিয়েছি। সে এলাকার মানুষ আমাকে বলেছে যে ইচ্ছে মতো এসে সময় কমায় নাই, এসে জুমার নামাজ পড়াতো। জাতি কার কাছ থেকে কথা নিবে? পুরো জাতির কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমরা যাদের কথা শুনে নিজেদের মধ্যে আমরা পরিবর্তন আনি, এমন ব্যক্তিবর্গের পদস্খলনে অনেক সময় আমরা জাতিগতভাবে প্রশ্নবিদ্ধ হই যে তাহলে আমরা শুনবো কার কাছ থেকে? আমরা দেখেছি যে আবু তোহা আদনানকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন আসছে, এবং কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি। জনাব আবু তোহা আদনান বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন, যারা দিনের কথা বলেন তাদের মধ্যে একজন, দাঈ ইলাল্লাহ। যদিও তিনি মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম নন। আলেম বলতে যা বোঝানো হয় বাংলাদেশে, এই সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি গড়ে ওঠা কোনো আলেম না। জেনারেল থেকে আসা, হঠাৎ করে ঘুম হয়ে যাওয়া, এবং চমকপ্রদ আখিরুজ জামান, শেষ জামানার গল্প যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কথাগুলো আলী রাহমাতুল্লাহি আলাইহির একজন মেয়ে মাওলানা কুরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা একজন আলেম ছিলেন, যার 36টা প্রতিষ্ঠান রয়েছে। এবং আমি কাপাসিয়াতে ওনাদের বাড়ির মাহফিলে 5 বার আমি গিয়েছি। আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই, জনাব আবু তোহা আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম, মাদ্রাসার খিদমতে আছেন, মসজিদের খতিব হিসেবে আছেন, সবাই ইলমের সাথে লেগে আছে। এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে, যার আগে একটা ডিভোর্স ছিল, সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয়। এরকম একটা মেয়েকে যদি আপনি আশ্রয় দেন, নবীজির হাদিস অনুযায়ী আস-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, এটি আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান সওয়াব, যে আপনি এমন একজন অসহায়কে জায়গা দিবেন যে বিধবা, যার আগে বিবাহ ছিল। তো এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন, বিয়ে পরবর্তী সময়ে এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না, সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না। তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি, তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি, আবু তোহা আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায়, এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত 11টার সময় সে মাহফিলে গিয়েছে, 11টা 29 মাহফিলে গিয়েছে, যেখানে আমি নিজে বক্তা ছিলাম। এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন কালাকালি এবং কটু বাক্য লেনদেন, উচ্চবাচ্য হওয়া, এগুলো সব হয়েছে। গত 17/12/2022 তারিখে গোবিন্দগঞ্জ নামক স্থানে মাহফিল আপনার সাথে কি আচরণ করেছিল, এই বিষয়ে সত্যতা বা ঘটনাটা আপনার মুখ থেকে জানতে চাই। সুবহানাল্লাহ। আচ্ছা, উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। এই কথাগুলো আমি পাবলিকলি বলতে চাইতাম না কখনোই, তবে এখন বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা ফেসবুকের যুগ, ইউটিউব অনলাইনের যুগ। সত্যটা উপস্থাপন না করলে অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে। শুধু এই স্বার্থে আমি কথাটা বলছি, আদারওয়াইজ আমি কথাগুলো বলতাম না, কারণ নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না। নিজের ঘরের ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হয় না। ওয়াজ মাহফিল করতে এসে এমন অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যেগুলো আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না। আমি ঘরের ত্রুটি মানুষের সামনে বলতে চাইতাম না কখনোই, কিন্তু এখন কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে এগুলো বলতে বাধ্য হচ্ছে। না বললে মানুষের সামনে প্রকৃত সত্যটা উপস্থাপিত হবে না। আর কতদিন চুপ করে থাকবে? ওয়াজ মাহফিলে গিয়ে এমনও হয়েছে যে আমাদের এবং আমাদের টিমের পুরো সিকিউরিটি এবং যাতায়াতের কথা বলে আমাদেরকে খালি হাতে বিদায় করেছে। এমন বহু মাহফিল হয়েছে, এমন অনেক মাহফিল হয়েছে, মাহফিল শেষ করে গাড়িতে এসে বসেছি, বসার সাথে সাথে মাহফিল কমিটির কোনো খবর নাই, শেষ, ফোন নাম্বার বন্ধ। এমন অনেক মাহফিল হয়েছে রাত 2টা 2:30টার দিকে তাদের মনের মতো বক্তব্য না দিতে পারায় বা সেই অপরাধে রাত 2টা 2:30টার দিকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছে আমাদেরকে। এমনও হয়েছে যে আমি যে মাহফিলের পোস্টারে আমার নাম আছে আমি নিজেই জানি না, অথচ আমার নামে 1.5-2 মাস থেকে টাকা কালেকশন করা হয়েছে। এমনও হয়েছে যে একজন মাহফিল নিয়েছে আমার নামে, নিয়ে মাহফিল কমিটির কাছে কিছু টাকা অগ্রিম নিয়েছে, প্রচার করেছে আমি টাকা নিয়ে নিয়েছি। কত কিছু হয়েছে এই জীবনে ফেস করতে আপনি কল্পনা করতে পারবেন। প্রসঙ্গে আসি, যে বিষয়ে প্রশ্ন করেছেন, প্রথম কথা বলি যে আমরা এখন মাহফিল নেই সরাসরি অফিসিয়ালি। এই যে আজকের মাহফিল যারা নিয়েছেন তারা কিন্তু অফিসে আমাদের সাথে যোগাযোগ করেছেন, গিয়ে সশরীরে দেখা করেছেন, দেখা করে আমাদের একটা ফর্মস দিয়েছিলাম, ফিল আপ করেছেন, ক্রাইটেরিয়া ছিল কিছু, তারা এগ্রি করেছেন, মাহফিল নিয়েছেন, সরাসরি সাক্ষাতে মাহফিল নিয়েছে। তারপরে আমাদের অফিসিয়াল 3টা নাম্বার আপনারা আমাদের পেজে দেখবেন, আমাদের পেজে গিয়ে দেখবেন 3টা নাম্বার দেওয়া আছে, নাম মেনশন করে দিচ্ছি। এক ভাইয়ের নাম জহিরুল ইসলাম নাম দেওয়া আছে, এক ভাইয়ের নাম দেওয়া আছে জাকারিয়া, এক ভাইয়ের নাম দেওয়া আছে মুজাহিদুল ইসলাম। এই 3টা নাম্বার এবং নাম ছাড়া কোনো নাম্বার থেকে আমরা মাহফিল নেই না। ফর্মসগুলো ফিল আপ করা হয়, সাবমিট করে, আমরা অফিসিয়ালি যাচাই বাছাই করে দেখি কোন মাহফিলগুলো আমরা নিব, কোনগুলো নিব না। তারপরে আমরা কন্ট্যাক্ট করি তাদের সাথে যে ভাই আপনার মাহফিল আমরা নিয়েছি, আপনার মাহফিলের বাকি প্রসেসগুলো আপনি ফিল আপ করেন, সিকিউরিটি দেন, পুলিশ প্রশাসনের নিরাপত্তা দেন, থানা থেকে কাগজ নিয়ে আসেন, আমরা যাতায়াতের বিষয়গুলো দেখেন, এরপর এগুলো আমরা ফিক্স করি। এত সহজে মাহফিল নেই না। আর এই ঘটনা যেটা, যে আমাদের নামে মাহফিল নেওয়া হয়েছে আমরা সেটা জানিই না। সেদিন মাহফিল আমার রাতের বেলা, যে তারিখের কথা বলেছেন এই তারিখে রাতে আমার মাহফিল বগুড়ায়,
17 তারিখের কথা বলছি। আমি জানি আমার ডায়েরিতে এখনো লেখা আছে রাতে মাহফিল বগুড়ায়। তারপরে শুনলাম কিছু দিনী ভাইয়ের মাধ্যমে যে ভাই গোবিন্দগঞ্জ এলাকায় আপনার নামে একটা মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে এবং আপনার নামে প্রচুর টাকা পয়সাও তোলা হয়েছে। আমি বললাম কে মাহফিল নিয়েছে, কার মাধ্যমে? কারণ আমাদের এক পরিচিত ভাইকে দেখিয়ে দেওয়া হলো যে এই ভাইয়ের মাধ্যমে মাহফিল নেওয়া হয়েছে, অথচ সেই ভাইয়ের সাথে আমাদের এই মাহফিল নিয়ে যারা পরিমাণ কোনো কথা হয়নি, যে আল্লাহ সাক্ষী আছেন, কোনো কথা হয়নি। এখন সে আরেক ভাইয়ের মাধ্যমে থার্ড পার্টি, মাঝখানে একটা থার্ড পার্টির মাধ্যমে ওই কমিটির সাথে কমিউনিকেট করে মাহফিল ফিক্স করেছে। আমরা জানি না। মাহফিলের 2 দিন আগে তারা এসে হাতে পায়ে কান্নাকাটি শুরু করেছে যে ভাই মাহফিল অ্যারেঞ্জ হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে 30টা মিনিট হলেও সময় দিয়ে মাহফিল অ্যারেঞ্জ করে ফেলেছি, টাকা পয়সা তোলা হয়ে গেছে, আপনি যদি না আসেন 10টা মিনিট 30টা মিনিট বলছে 10টা মিনিটের জন্য আসেন, 30টা মিনিটের জন্য আসেন, এসে খালি চেহারাটা দেখায় চলে যায়, নাহলে জনগণ আমাদেরকে পিটাই শেষ করে ফেলা। হাতে পায়ে কান্নাকাটি করে পরে বললাম ঠিক আছে ভাই, বগুড়ায় মাহফিল আছে আমাদের, আমরা যাওয়ার পথে আপনার ওখানে একটু সময় দিয়ে চলে যাবেন, সময় না যান। যদিও এই প্রসেস আমরা মাহফিল কখনো নেই না, তারপরেও নিয়েছি। তারপরে গিয়েছি, এদিকে শুনেছি প্রচার করেছে আমরা মাহফিল করবো বিকেল দুপুর 3টা থেকে 5টা। তারপরে আমাদের কানে খবর আসছে যে বাদ মাগরিব আপনাকে আলোচনা করতে হবে। আমার একটা সেন্টেন্স মিথ্যা বলছি না, আমার কাছে হোয়াটসঅ্যাপে এখনো ডাটাস মজুদ আছে যে থার্ড পার্টি কন্ট্যাক্ট করেছে, আমাদেরকে বলছে বাদ মাগরিব আপনাকে আলোচনা করতে হবে। আর আমরা গিয়ে উপস্থিত হয়েছি 4টায়। আমি চিন্তা করছি যাবো, একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে নামাজ কালাম সারবো, তারপরে বাদ মাগরিব স্টেজে উঠবো। গিয়ে শুনি 3টা থেকে মাহফিল আমার নামে অ্যানাউন্স করা হয়ে গেছে, জনগণ বসে আছে। জনগণ তো নিষ্পাপ, জনগণ তো কোনো দোষী না এখানে, ও তো জানি না সত্য কোনটা মিথ্যা না। তারপরে গিয়ে তাড়াহুড়া করে স্টেজে ওঠা হলো। উঠে এই যে অনলাইনে প্রচার করছে 30 মিনিট বক্তব্য দিয়েছে, আমার নিজেই 45 মিনিট বক্তব্য দিয়েছেন, 45 থেকে 50 মিনিটস আমি বক্তব্য দিয়েছি। আজকে যে আমি এখানে এসেছি আপনাদের এখানে, আমি কি 1.5 ঘন্টার কম আলোচনা করলাম? আমার কোনো মাহফিল আপনি দেখবেন না যে 1 ঘন্টা 15 মিনিট 1.5 ঘন্টার কম আলোচনা আছে। প্রত্যেকটা মাহফিল ইউটিউবে আছে, দেখে নিন। কোনো মাহফিল এরকম হয়নি কখনো। তারপর আলোচনা শেষে আমি তারপরে বলছি যে আপনারা সবাই বসেন, ইনশাল্লাহ মাগরিবের নামাজ হবে, এখানে আমরা নামাজ পড়বো, নামাজ পড়ার পর ইনশাল্লাহ আলোচনা হবে, প্রশ্নোত্তর পর্ব হবে। এর মধ্যে শুনলাম আমাদের ইউটিউবারে যে ভাইরা, যে ভাই যে সামনে এখনো বসে আছে, এই ভাই সহ আমার ইউটিউবের প্রায় 8 থেকে 10 জন সদস্য আছে। 8 থেকে 10 জনের কোনো সদস্যকে তারা এখানে বসতে দেয় নাই এবং এই ক্যামেরা সেট করতে দেয় নাই। বরং 2 জন ভাইকে গলায় ছুরি ধরেছে, ক্যামেরা সেট করা যাবে না, ওদেরকে জিজ্ঞেস করে দেখেন, ওরা সাক্ষী নিয়ে দেখেন। ক্যামেরা ছুরি ধরেছে, গলায় ছুরি ধরে এই যে ক্যামেরা সেট করা যাবে না। একজনকে গলায় ফার্স্ট পেজ এদিকে নিয়ে গেছে, মানে পুরোটা আগে থেকেই পরিকল্পনা করা ছিল যে কিছু একটা হবে। আর ক্যামেরা বসতে দিচ্ছে না কেন? এই যে ক্যামেরা রেকর্ড আছে, আজকে আমি যা বলছি, যা আলোচনা করেছি, তো সেদিন ক্যামেরা কেন বসাতে দিল না? ইউটিউবারদের ক্যামেরা কেন বসাতে দিল না? ক্যামেরা থাকতো দেখতো মানুষ কি হচ্ছে। ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, ক্যামেরা বসাতে দেওয়া হয়নি। আলোচনা করেছি, আলোচনা পরে বললাম বসেন, চলে আসবে। এরপরে এই যে ছেলেটাকে আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে, এই ছেলে তার ক্যাডার বাহিনীকে নিয়ে, এবং তার একটা শেল্টার ছিল, একটা পলিটিক্যাল শেল্টার, সে এসে পুরো স্টেজে উঠে যাচ্ছে তাই বিহেভ করেছে আমাদের সাথে। কথাবার্তা সিরি এমন যে আপনাদেরকে টাকা দিয়ে নিয়ে আসি, ভাড়া দিয়ে নিয়ে আসি, যতক্ষণ বলবো ততক্ষণ আলোচনা করতে হবে, 2 ঘন্টা আলোচনা করতে হবে। এইসব কথা শোনার পর কোনো আলেম বসে থাকতে পারে? কোনো আলেমের ব্যক্তিত্ব গায়রত থাকলে সে কি বসে থাকতে পারবে এখানে? আমি তখন বললাম যে কত টাকা দিয়েছেন আপনি, ভিডিও দেখেন। সে বলছে আপনার ওই যে এই মাধ্যমে প্রোগ্রাম নিয়েছে, ওকে 20,000 দিয়েছে। অথচ ওই মাধ্যমের ওই ব্যক্তি যাকে বলা হচ্ছে আব্দুল আলিম নাকি নাম, তাকে আমি চিনি না, জানি না সেকে আমি জানি না সেটা। তারপর তাকে বললাম নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন, যত টাকা নিয়েছেন ফেরত দেন। আমার এসব অপমান হওয়ার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন টাকা পয়সা হাদিয়া তো সব নিয়ে যান, মাহফিল করার দরকার নাই। জনগণ দেখলো যে একটা হট্টগোল শুরু হয়েছে, অডিয়েন্স সবাই আমাদের পক্ষে ছিল, অডিয়েন্স সবাই আমাকে নিয়ে আলহামদুলিল্লাহ সিকিউরিটিতে গাড়িতে উঠে গেছে। আর আমার সাথে যে ছিল এক ছেলে মুজাহিদ, এই ছেলে আরো 2 ভাই ক্যামেরাম্যান, সবগুলোকে তারা বেধর পিটিয়েছে, দেখেছেন ভিডিওতে কি করেছে, এবং ক্যামেরা ভাঙচুর করেছে। ক্যাশ টাকা 50,000, 50,000 টাকা মুখের কথা নাকি, উল্টা 36,000 টাকা আমাদের ছিনতাই করেছে। ঘড়ি ছিনিয়ে নিয়েছে, হাত ঘড়ি নিয়েছে, ক্যামেরা ভাঙচুর করেছে, টাকা ছিনতাই করেছে, পিটিয়েছে, অপমান করেছে, ঘরে আটকে রেখেছে। এর পিছনে কারণগুলো কিছু আমি পরে আপনাদেরকে বলবো, তার আগে আরেকটা জায়গা আসে। এরপরে আমরা মাজলুম হয়ে আমার প্রশাসনে যে ভাই ব্রাদাররা আছেন পরিচিত, তাদেরকে ফোন দিলাম। আমি একা ফোন দিয়ে আমার যে ড্রাইভার ভাই আছেন তাকে নিয়ে থানায় গেলাম। গিয়ে সেখানে গিয়ে আমি আমাদের পক্ষ থেকে একটা মামলা দায়ের করলাম। আমাদের প্রশাসনের র্যাব এবং পুলিশের যে ভাইরা আছেন তারা সিকিউরিটি দিয়ে আমাদের ভাইদেরকে ছাড়িয়ে নিয়ে আসলো। আসার পর আমরা ইউটিউবার ভাইরা সবাই মিলে থানায় বসে আছি, এই যে ভাইরা এখনো বসে আছে। তারপরে আমরা বললাম যে এর বিপক্ষে ব্যবস্থা নিতে হবে। আমরা একটা মামলা দায়ের করলাম। আশ্চর্যের বিষয় হচ্ছে, মামলা দায়ের করার ঠিক পরেই তার পরের দিন 2টা ভিডিও চলে আসলো, একটা জাগো নিউজ, একটা যে 24। সেখানে আপনারা দেখতে পারবেন ভিকটিম আমরা, মাজলুম আমরা, মার খেলাম আমরা, সাক্ষ্য নেওয়া হচ্ছে আসামি সাক্ষী দিচ্ছে কি হয়েছে কি হয় নাই। একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান, আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না? একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন, তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না? যার নামে মামলা করেছি সে দাঁড়িয়ে বলছে যে জনগণ নাকি আমাদেরকে পিটিয়েছে, ও নাকি আমাদেরকে গাড়িতে তুলে দিয়েছে। অথচ ভিডিওটি স্পষ্ট দেখা যাচ্ছে ওই ছেলে আমার ছোট ভাইকে টানা হেঁচড়া করছে, গায়ে হাত তুলছে, ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে। এই হলুদ সাংবাদিকতা, টোটালি হলুদ সাংবাদিকতা। যারা ভিকটিম হলো তাদের বিরুদ্ধে ওরা এই সাংবাদিকতা করলো, আর যারা জালেম তাদের পক্ষ নিয়ে সাংবাদিকতা করলো। এর পিছনে কি উদ্দেশ্য?
উদ্দেশ্য হচ্ছে 1 নম্বর ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা, নাম্বার 1। 1 নম্বর উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে, এই চলমান সিলসিলাকে বিতর্কিত করার একটা প্রধান উদ্দেশ্য 1 নম্বর। 2 নম্বর